Beside the students of class 8, 9, 10, the other students can also follow this class if they have any problem in narration. Today I will show you only the fundamental theme or basic theme of narration. What is narration? Kinds of narration. You will get a easy conception from this class. Narration. The Bangla ortho বর্ণনা বা উক্তি. Actually this word has come from a Latin word. এই narration শব্দটা একটা ল্যাটিন শব্দ narrate থেকে আসছে. আমরা অনেকেই জানি কিন্তু ডিসক্রাইব বর্ণনা, narrate অর্থ বর্ণনা বা বিবরণ দেওয়া. তো narrate থেকেই তো narration বর্ণনা বা উক্তি. তো এই narrationকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ডাইরেক্ট narration, ইনডাইরেক্ট narration. বাংলায় আমরা এগুলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝে থাকি. সাপোজ আমরা যদি একটু এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা আরও স্পষ্টভাবে ধারণা নিতে চাই, যে দ্য স্পিকার স্পিক, when the speaker speak directly it is direct, and when the speaker speaks is spoken by other. When the speaker speaks is spoken by others, যখন বক্তার বক্তব্য আরেকজন কর্তৃক বলা হয়ে থাকে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট. যেমন আমি আরও বাংলায় স্পষ্ট বোঝার জন্য বলি, এই যে আমি ফারুক স্যার আমার এই ক্লাসটা ন্যারেশনে নিচ্ছি, সরাসরি ফারুক স্যার নিচ্ছি, সেটা ডাইরেক্ট. আর আমার এই টেকনিকটা অবলম্বন করে, এই মেথডটা অবলম্বন করে যখন আমারই কোনো স্টুডেন্ট বা তুমি তোমার ছোট ভাইকে শিখাতে যাও এই নিয়মটাই, তখন সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট. অর্থাৎ এই ক্লাসটা ফারুক স্যার সরাসরি নিচ্ছে, এটা ডাইরেক্ট ক্লাস. আর আমার এই রুলসগুলি অ্যাপ্লাই করে, এই টেকনিকগুলি এভাবে অ্যাপ্লাই করে যখন তুমি তোমার ছোটো ভাই বা কোনো স্টুডেন্টকে শিক্ষা দিবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট. এরকমই আমরা বুঝতে পারছি. তারপরে আমি বাংলায় বলছি, আমাদের যখন বক্তার বক্তব্য সরাসরি যখন বলা হয়, নিজে বলেন, তখন সেটা ডাইরেক্ট. আর এই বক্তার বক্তব্য যখন অন্যের জবানিতে অর্থাৎ অন্যের মুখে বের হয়, কিন্তু অন্যের কথা না, বক্তার কথাই, প্রথম বক্তার কথাই, তখন সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট. আমি আশা করি তোমরা মোটামুটি হয়তো কিছুটা ধারণা পাইছো. When the speaker speaks directly it is direct, and when the speaker speaks is spoken by others it is indirect. অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের জবানিতে বা অন্য যখন বলে থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট. তাহলে আজকে এখানে আমরা একটু টেন্সের বিষয়, আমরা শিক্ষার্থীরা অবশ্যই আগে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি এবং আমরা জানিও টেন্সের বিষয় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে. যেহেতু ক্লাস 8ও এখন প্যাস নারেশন থাকে, 9, 10-এ থাকে এবং উপরের ক্লাসও থাকে. তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো প্রত্যেকটা, এখানে আমি ডাইরেক্ট নারেশন 3টা বাক্য লিখছি, আমরা দেখতেই পাচ্ছি. এই যে করিম সেজ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেটার নাম হচ্ছে কি রিপোর্টিং ভার্ব. আমি হয়তো লিখছি না, 1-2বার তোমাদেরকে বলছি, রিপোর্টিং, টিংটা লাগবে, রিপোর্টিং ভার্ব. আর এই যে এই অংশটা আই এম রাইটিং এ লেটার, আমি একটা ডাবল কমা, দুটো ডাবল কমার ভিতরে এটাকে রাখছি, এটাকে বলা হয় ইনভার্টেড কমা. নামটা আরেকবার বলছি, কি কমা এটার নাম? ইনভার্টেড কমা. এই ইনভার্টেড কমার ভিতরের যে অংশ সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ. অনেকে কিন্তু ভুল করি আমরা ছাত্ররা, রিপোর্টেড এখানে না, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, আর এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ. এই রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকবে. ঠিক ততভাবে আমি আরেকটা ডাইরেক্ট লিখছি, করিম উইল সে আই এম রাইটিং এ লেটার. এখানেও দেখতে পাচ্ছি এই প্রথম অংশটা রিপোর্টিং ভার্ব এবং দ্বিতীয় অংশটা ইনভার্টেড কমার ভিতরে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ. আর একটা বাক্য লিখছি আমি, করিম সেড আই এম রাইটিং এ লেটার. প্রথম অংশটা রিপোর্টিং, নাম কি রিপোর্টিং ভার্ব, এবং দ্বিতীয় অংশটা ইনভার্টেড কমার ভিতরে আছে, সেটার নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ. তিনটা জায়গায় একই কথা, প্রথম অংশটার নাম রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ. তো শিক্ষার্থীরা একটা দেখার বিষয় আমাদেরকে বুঝতে হবে যে করিম সেজ, করিম উইল সে, করিম সেড, এই 3টা রিপোর্টিং ভার্বে কিন্তু 3টা টেন্সে আমি আলোচনা করছি. এখানে আমরা যদি সহজে কাউকে প্রশ্ন করি এটা কোন টেন্সে, একটু ভালোভাবে দেখো. করিম সেজ প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে করিম উইল সে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে. করিম সেড এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে. 3টা প্রধান টেন্সের 3টা বাক্য আমি লিখছি. যদি আরও আমরা ডেফিনেটলি ভাগ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট এবং এটা পাস্ট ইনডিফিনিট. যাক, আমরা ততটুকু অ্যানালাইসিস করতে আমরা যাই না.
আমরা এখানে শুধু দেখব মোটামুটি 3টা টেন্সকে আমরা কাজ করছি এই, এবং এইখানে একটা বিষয় আমি দেখাচ্ছি রিপোর্টেড স্পিচটা আই এম রাইটিং এ লেটার, দ্বিতীয়টা ঠিক একই বাক্য লিখছি, তৃতীয়টা ঠিক একই বাক্য লিখছি, এখানে বাক্য কোনো পরিবর্তন করিনি। তা আমি এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি ইনডাইরেক্ট আমি নিজে সরাসরি লিখতেছি, তোমরা দেখো আমি কি পরিবর্তন করতেছি। এখানে করিম সেজ, কোনো পরিবর্তন হয়নি, করিম সেজ করিম বলে। এই ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইনডাইরেক্ট করার সময় দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট। আর আমরা যদি আলোচনা করি যেখানে প্রথম বাক্য দেখি করিম সেজ করিম বলে আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছি, কি আমি ফারুক স্যার লিখতেছি না করিম লিখতেছি, একটু বোঝার বিষয় আছে আমাদের এখানে। করিম সেজ করিম বলে আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছি, কি ফারুক স্যার লেখে না করিম নিজে লেখে? তাহলে আমরা সহজে বুঝতে পারি যে করিম লিখতেছে, তাহলে এই আইটা কিন্তু আমি না, আইটা কে? করিম। তাহলে আমরা এখানে এই সাবজেক্টটার পরিবর্তন করা লাগছে হি। হি ইজ রাইটিং এ লেটার, ইনভার্ট কমা উঠে যাবে। ঠিক ততভাবে আমরা এটা যদি তৈরি করি ইনডাইরেক্ট করিম উইলসে যা আছে আপনার তাই লিখতেছি, এবং আমরা জানি ইনভার্ট কমা উঠে এখানে দ্যাট দ্যাট লিখলাম আমরা, এবং এখানেও করিম উইলসে করিম বলবে, এরকম যদি কথা আমরা মনে করি ফিউচার টেন্সে, তাহলে কি বলতেছে করিমের কথাটা কি? আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। কে লিখতেছে? কি আমি নিজে? না, করিম নিজে। তাহলে এখানে আইটা তো আমি যেহেতু না, তাহলে কাকে বোঝাচ্ছে? করিমকে। আমরা এই আইটা কি হয়ে যাবে? সাবজেক্টগত পরিবর্তন হি হয়ে যাবে। হি ইজ, আইয়ের সাথে এম হয় কিন্তু হি এর সাথে হবে কি? ইজ। হি ইজ রাইটিং এ লেটার, আমি ডট উঠে দিলাম যাতে সহজে আমরা বুঝতে পারি, না লেখাটাই একই কথা। ঠিক তদ্রুপভাবে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি করি দেখি একটু, স্যার কি করতেছি, করিম সেড, ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসছে। এই আইটা আমি একই বাক্য যেহেতু বারবার বুঝতে পারছি, এখানে কিন্তু ফারুক স্যার নিজে না, তুমি নিজে না, আই বলতে এখানে করিম নিজে। তাহলে করিমকে আমরা হি লিখতে পারি। হি ওয়াজ রাইটিং এ লেটার। শিক্ষার্থীর একটা জিনিস লক্ষ্যের বিষয়, এখানে আমরা আই এম রাইটিং এ লেটার যদি আমি প্রশ্ন করি এটা কত নাম্বার টেন্স, আমরা কিন্তু টেন্স নাম্বার হিসেবে পড়ছি, বা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রাইটিং এ লেটার 3টা জায়গায় একই বাক্য আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছি। ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে করিম সেজ দ্যাট হি ইজ রাইটিং এ লেটার, এই হি ইজ রাইটিং এ লেটার এই অংশটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্টে এই রিপোর্টেড স্পিচ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ইনডাইরেক্টও প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্বিতীয় বাক্যটাও এই রিপোর্টেড স্পিচ ডাইরেক্টে ছিল আই এম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইনডাইরেক্টলি লিখছি হি ইজ রাইটিং এ লেটার, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো টেন্সের পরিবর্তন হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই। কিন্তু এবার একটু বুঝার বিষয় আমাদের রয়ে গেছে, আই এম রাইটিং এ লেটার এই রিপোর্টেড স্পিচটা ডাইরেক্টে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ইনডাইরেক্ট করতে আমি এটার পরিবর্তন করে বলছি হি ওয়াজ রাইটিং এ লেটার। ওই দুটা বাক্যর সাথে এই বাক্যটা কিন্তু মিল নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়ে গেছে, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আবারও ইনডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়ে গেছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এই যে একটা কারণ, এই কারণটা নিয়ে আমি আলোচনা করতেছি। আমাদেরকে দেখতে হবে এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, এখানে ফিউচার টেন্স, এখানে পাস্ট টেন্স। তো আমার মনে রাখবো when the reporting verb will be present tense or future tense, when the reporting verb will be present tense or future tense, then the reported speech tense structure from will not be changed from direct to indirect. আমি আরেকবার বলছি, রিপোর্টিং বাংলায় বলছি, রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের হবে তখন রিপোর্টেড স্পিচকে টেন্সের স্ট্রাকচারকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। বাট হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব উইল বি পাস্ট টেন্স দেন দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জ ফ্রম টেন্স, দ্য রিপোর্টেড স্পিচ টেন্স উইল বি চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব উইল বি পাস্ট টেন্স। অর্থাৎ বাংলায় বলছি, রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সের হবে তখন রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে টেন্সের পরিবর্তনটা হবে। তো কিভাবে হবে এটা আমি একটু দেখাবো।
যে এখানে আমরা যত টেন্সের একটা ক্লাস আমি নিয়েছি, তোমরা দেখছো আমি নাম্বারিং করে টেন্সটাকে ফোকাস করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বারিং করে জানবো। যদি দেখে যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এই রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করার সময় যদি এখানে ডাইরেক্টে থাকে 1 নাম্বার টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। যদি এখানে 2 নাম্বার টেন্স মানে থাকে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে এই পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে আমি এটা আরেকবারও বলবো তোমাদের বোঝার সাথে, এটা অনেকের পেস মনে হচ্ছে, যদি আমরা টেস্ট নাম্বারে পড়ছিলাম সেক্ষেত্রে আমাদের একটু বললে ভালো হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কিভাবে? টেন্স নাম্বার 1 নাম্বার 5, নাম্বার 2 নাম্বার 6, নাম্বার 3 নাম্বার 7, নাম্বার 4 নাম্বার 8, নাম্বার 5 নাম্বার 7, নাম্বার 6 নাম্বার 8, নাম্বার 7 নাম্বার 7-এ থাকবে, নাম্বার 8 নাম্বার 8-এ থাকবে। আমরা এই জিনিসটা আজকে দেখালাম। আমি আরেকবার বলছি, আমার মনে হয় তারপর অনেকের কাছে অনেকটাই কঠিন লাগতে পারে। আমি আরেকটু আলোচনা করে জিনিসটা ক্লিয়ার করতেছি ছাত্রদের বোঝার জন্য। যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, এই দুইটাতে আমি দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে রিপোর্টিং ভার্বগুলি কিসের? প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই জন্য আমি রিপোর্টেড স্পিচকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন করি নাই। অনেকে ভাবতে পারে স্যার আপনি তো পরিবর্তন করছেন আইটা হি, এটা আইটা তো আমি না করি, এই জন্য আমি লিখছি। তো ইজ এমটা ইউজ হয়েছে, তার কারণ কি? আইয়ের সাথে এম হয়, হিয়ের সাথে ইজ হয়। একটা কথাই আছে, যার লোকে তার ভাব তার লোকে তার লাভ, যার জন্য এখানে সাবজেক্টের পর সাথে আমরা সাহায্য করে ভার্বের পরিবর্তন করতে পারছি। কিন্তু আমরা এখানে কোনো টেন্সের পরিবর্তন করি নাই, সেটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ইনডাইরেক্টও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়ে গেছে। আমরা ভালোভাবে যারা টেন্স পারি বুঝতে পারবো। তাহলে এখানেও এটা আই এম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ রাইটিং এ লেটার, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই দুইটা জায়গায় টেন্সের পরিবর্তন হয় কখন? when the reporting verb will be present tense and the reporting verb will be future tense, then the reported speech tense form will not be changed from direct to indirect. But when যখন এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হবে, তখনই আমাদের একটু বিষয়, এটা আমাদের পরীক্ষায় বেশির ব্যবহার এটারই হয়, এই পাস্ট টেন্সের হয়। তখন এই রিপোর্টেড স্পিচটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদেরকে করতে হবে এইভাবে টেন্স অনুযায়ী। নাম্বার 1 5, নাম্বার 2 6, নাম্বার 3 নাম্বার 7 হবে, নাম্বার 4 নাম্বার 8 হবে, নাম্বার 5 নাম্বার 7 হবে, নাম্বার 6 নাম্বার 8 হবে, নাম্বার 7 7 হবে, নাম্বার 8 8 হবে। এই জন্য আমি এখানে লিখছিলাম আই এম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে 2 নাম্বার টেন্স, এবং সেটা হয়ে গেছে হি ওয়াজ রাইটিং এ লেটার, হয়ে গেছে কত? 6 নাম্বার টেন্স মানে পাস্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা আমরা এইভাবে বুঝবো। তাহলে যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হবে, তখন শুধু আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, নতুবা হবে না। আর এই বিষয়টা আমাদের পরীক্ষার সবচেয়ে বেশি থাকে। তবে হ্যাঁ, আজকে এখানে আমি আরেকটা বিষয় টেন্স তোমাদেরকে দেখালাম, ন্যারেশন দেখালাম যে সবগুলি বাক্য এখানে অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমরা একটু অ্যাসার্টিভের বাইরে একটু ইন্টারোগেটিভ বাক্য আমি দেখাতে যাচ্ছি ক্লাসটাতে তোমাদেরকে। অ্যাসার্টিভ বাক্য, এই যে এখানে সবগুলি বাক্য তোমার অ্যাসার্টিভ, আর এই দুইটা আমি বেশ করে মুছে ফেললাম। এই কারণে ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্সের ব্যবহার আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব কমই হয় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সটাকে রাখলাম, এবং পাস্ট টেন্সে এখানে বাক্যটা আছে কি? আই এম রাইটিং এ লেটার, এটা একটা অ্যাসার্টিভ মানে স্টেটমেন্ট সেন্টেন্স, অ্যাসার্টিভ বাক্য। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে ইন্টারেক্ট করে সেটা আমরা জানলাম। আজকে আমি এখানে এই ইন্টারোগেটিভ বাক্যকে কীভাবে করে সেটা একটু দেখাচ্ছি। আমি এই বাক্যটা মুছে ফেললাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে বিষয়গুলিতে দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে আমরা ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করতে হয় সেটা আমরা যখন দেখলাম। যেমন এখানে একটা বাক্য আমি দেখতেও পাচ্ছি, করিম সেড আই এম রাইটিং এ লেটার। এই বাক্যটাকে কিন্তু অ্যাসার্টিভ বাক্য, আমরা ইন্টারেক্ট করার সময় করিম সেডে রাখছি এবং দ্যাট বসছে সেক্ষেত্রে, এবং হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা টেন্সের পরিবর্তন হয়েছে। আমরা একটু আগে আলোচনাই করছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে 1 হবে 5, 2 হবে 6, 3 হবে 7, 4 হবে 8, এইভাবে পরিবর্তন হয়েছে এটা। তবে আজকে আমি ইন্টারোগেটিভ বাক্য কীভাবে আমরা ইন্টারেক্ট করতে হয় সেটা একটু দেখাচ্ছি। যেমন করিম সেড, এখানে আমি দুটো ইন্টারোগেটিভ লিখছি, এখন মার্কিং করে দেখা যাচ্ছে হোয়াট ইজ ইউর নেম।
আবার আরেকটা ইন্টারোগেটিভ আর ইউ ইল, এখানে আমরা দুটা ইন্টারোগেটিভ আসলে কিন্তু দু ধরনের হয়। কোনো সময় দেখা যাচ্ছে যদি কাউকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইউর নেম, সরাসরি তাকে বলতে হয় যে আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলবো যে মাই নেম ইজ ফারুক আহমেদ। যদি আমাকে কেউ প্রশ্ন করা হয় আর ইউ ইল, আমি তার উত্তরটা ইয়েস অর নো, এই দুটা উত্তর দিয়ে দিতে পারি। কিন্তু সকল প্রশ্নবোধকের বাক্য উত্তর কিন্তু ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় না। তাহলে এই জন্য আমরা ইন্টারোগেটিভটাকে দুটা ভাগে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত, আরটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন ছাড়া সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, যেটার উত্তর আমরা হা বা না দিতে পারি। এই ধরনের দুইটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে কী করা প্রয়োজন, এই জন্য আমি এখানে দুটা বাক্যই লিখছি। বিশেষ করে আমরা যখন দেখব করিম সেড হোয়াট ইজ ইউর নেম, এই সেটটাকে আমরা ইন্টারেক্ট করার সময় আমরা রিপোর্টেড স্পিচের উপর গুরুত্ব দিতে হবে। সেখানে আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে করিম কি আমাকে বললো না জিজ্ঞেস করলো, কিন্তু রিপোর্টিং বার কিন্তু সেট ছিল, কিন্তু আমরা সেই সেটটাকে ইন্টারেক্টে লিখতে হবে করিম আস্কড। কাকে আস্ক করছে? আমাকে, মি। করিম আস্কড মি। অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এই সেট কেন আস্কড হলো? সেট আস্কড হওয়ার কারণটা হচ্ছে রিপোর্টেড স্পিচের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেই এই সেটটা আমাদের হয়ে যাবে আস্কড। করিম আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে দুই অংশকে যুক্ত করতে আমরা ইনভার্ট কমার ঠিকই তুলছি, কিন্তু এখানে আমরা কি লিখছি হোয়াটে বসছে। এর আগে যে চিহ্নটা, এটা কিন্তু আমি দুইটা বাক্যকে আলাদা করে দেখাচ্ছি, কারণ রিপোর্টিং ভার্ব আমি একবার লিখছি এবং সেক্ষেত্রে দুইটা রিপোর্টেড স্পিচ লিখছি, এর জন্য আমরা এখানে এরকম করছি। তো হোয়াট ইজ ইউর নেম, এই ক্ষেত্রে আমরা হোয়াটকে যুক্ত করতে হোয়াটে লিখবো, এবং ইজ ইউর নেম এই বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য সবসময় ইনডাইরেক্টে অ্যাসার্টিভ হয়ে যায়, এই জন্য আমরা মাই নেম ওয়াজ। যদি কারো প্রশ্ন থাকে এই যে ইজ ওয়াজ হওয়ার কারণটা কি, আমরা সহজে বুঝতে পারি রিপোর্টিং ভার্ব কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে। তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ওই যে বলেছিলাম আমি 1 5 2 6 3 7, এইটা কখন হয়? হোয়েন রিপোর্টিং ভার্ব উইল বি পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স থাকে। ঠিক তদ্রূপভাবে আর একটা অ্যাসার্টিভ বাক্য আমরা ইন্টারোগেটিভ বাক্য দেখাচ্ছি। একই বাক্য করিম সেড আর ইউ ইল, তুমি কি অসুস্থ? এটাও ইন্টারোগেটিভ করতে হবে। তার উত্তর কিন্তু এই বাক্যটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় নাই, হু, হোয়াট, হুইচ, হোয়েন দ্বারা শুরু হয় নাই। এই ক্ষেত্রে আমরা ইন্টারেক্ট করার সময় যুক্ত করতে আমরা কি করব, ইফ বসাবো। যেমন করিম আস্কড মি ইফ। তবে এখানে আমি একটা বড় শব্দ ব্যবহার করতে পারি ওয়েদার, সেটা আমি লিখলাম না, ছোট শব্দটাই লিখলাম। করিম আস্কড মি ইফ আই ওয়াজ ইল। এখানে প্রশ্ন থাকতে পারে স্যার ইউটা আই হলো কেন? করিম তো আমাকে জিজ্ঞেস করছে, তাহলে না তোমাকে জিজ্ঞেস করছে, করিম আমাকে জিজ্ঞেস করছে আর ইউ ইল, তাহলে ইউটা আসলে কি তুমি না আমি? তাহলে আমি, এর জন্য ইউটা আই হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকের একটা ব্যক্তিগতভাবে থিঙ্কিংয়ের চিন্তা করলে তোমরা পারবে আশা করি। তাহলে করিম সেড আর ইউ ইল, করিম আস্কড মি ইফ আই ওয়াজ ইল। ওয়াজটা হচ্ছে এই কারণে এখানে ছিল আর 1 নম্বর টেন্স, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। ওই যে কারণ কি রিপোর্টিং ভার্ব এখানে কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে। এটার ব্যবহার কিন্তু আমাদের বেশি থাকে, আমি আগেও বলছি। তো সেক্ষেত্রে আমি আরেকটু এখানে একটু কথা বলছি তোমাদের স্পষ্ট হওয়ার জন্য। ইন্টারোগেটিভ দুই ধরনের, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে। যে ডাব্লিউএস দিয়ে শুরু হবে তার উত্তর আমরা সরাসরি দেওয়া লাগে, আমি ভাত খাই, যাই না, যা জিজ্ঞেস করে তা বলা লাগে। কিন্তু যখন সাহায্যকারী ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয় তখন তার উত্তর আমরা ইয়েস অর নো দিয়েই দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যুক্ত করতে ইফ লিখবো, আর যদি ডাব্লিউএস কোশ্চেন হু, হোয়াট, হুইচ থাকে আমরা যুক্ত করতে ওই শব্দটাই ব্যবহার করব। এবং ইন্টারোগেটিভ বাক্য ইনডাইরেক্টে সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে, সবসময় কী হয়ে যাবে, অ্যাসার্টিভ। এটা মনে রাখতে হবে। তা আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য এই দুটো জিনিস দেখালাম। আর মূল ফোকাস হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্ব যখন ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স হবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর বিশেষ করে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স থাকে তখন আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। আজকের মতো এখানে আমি দুইটা টেন্স তোমাদেরকে দেখালাম, দুইটা সেন্টেন্স দেখালাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।